আসসালামু আলাইকুম এভরিওয়ান। মন্ত্রী স্বামী গল্পের 30 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। নওরিন একদম সোজা আয়াজের দিকে তাকিয়ে বলল, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি বাবুকে? আয়াজ একটু থতমত খেয়ে গেল, তারপর গভীর শ্বাস নিয়ে নওরিনের দিকে তাকালো। আবার শুরু হয়ে গিয়েছে তোমার এই নতুন পাগলামি? নওরিন ব্রু কুঁচকে বলল, আমি সিরিয়াস আয়াজ, বলো তো আমাকে বেশি ভালোবাসো নাকি বাবুকে? আয়াস মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, কঠিন প্রশ্ন, একটু চিন্তা করতে হবে। নওরিন ঠোঁট বাঁকিয়ে বলল, চিন্তা করতে হবে মানে? আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি কি না চিন্তা করে উত্তর দিবে? আয়াস হেসে নওরিনের হাত ধরে বলল, আচ্ছা শুনো, বাবুকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে তো এখনো আমার সাথে কথা বলে না, আমার সাথে ঝগড়া করে না, আমার ওপর রাগ দেখায় না, তাই একটু সময় লাগবে বাবুর সাথে বোরিং বানাতে। নওরিন মিষ্টি হেসে বলল, তাহলে? আয়াস গম্ভীর চোখে তাকিয়ে বলল, তাহলে আপাতত আমার সব ভালোবাসা শুধু তোমার জন্য। নওরিন মুখে গম্ভীর ভাব এনে বলল, বাবু কিন্তু শুনছে সব। আয়াস হেসে নওরিনের পেটের কাছে মুখ এনে বলল, বাবু, তোমার মা কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বড় হয়ে আমাকে কিন্তু বাঁচাতে হবে। নওরিন মজা পেয়ে হাসতে হাসতে বলল, বাঁচানোর দরকার নেই, বাবুকে বলো যেন তোমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। আয়াস একদম কাছে এসে নওরিনের কপালে আলতো চুমু দিয়ে বলল, তাহলে তো তোমার রাজনীতি চলে যাবে সারা জীবন। নওরিন চোখ বন্ধ করে আয়াজের বুকে মাথা রেখে বলল, আমি তো সেটাই চাই জনাব। আয়াস গম্ভীর গলায় বলল, এবার ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে। নওরিন হতাশা গলায় বলল, আমার পেট অনেক বেড়েছে, মোটা হয়ে গিয়েছি, আমায় দেখলে তোমার ঘৃণা হয় না আয়াস? আয়াস নওরিনের কথা শুনে চোখ কুঁচকালো, যেন সে খুব রেগে গিয়েছে। তারপর এক ঝটকায় নওরিনকে কাছে টেনে নিল। আয়াস গম্ভীর চোখে তাকিয়ে বলল, তুমি এসব কি বলছো নওরিন? তোমার কি আমাকে এতটাই নীচ মনে হয় যে তোমার প্রেগনেন্সি অবস্থায় তোমার রূপের মোহ পড়ব? তবুও আয়া বলার আগেই আয়াস নওরিনের কপালে চুমু দিয়ে ঠোঁটে আঙ্গুল রেখে বলল, একদম চুপ, তুমি জানো আমার কাছে তুমি আগের চেয়েও 1000 গুণ বেশি সুন্দরী এখন। নওরিন আয়াজের বুকে মুখ গুজে বলল, তুমি তো শুধু আমাকে খুশি করার জন্য এসব বলছো। আয়াস হেসে বলল, সত্যিটাই বলছি রূপবতী, তবে তুমি কি জানো আমি এখন কাকে বেশি হিংসা করি? নওরিন অবাক হয়ে তাকালো, কাকে? আয়াস আলতোভাবে তার পেটে হাত রাখলো, আমার বাবুকে, কারণ সে সব সময় তোমার সঙ্গে থাকে, তোমার মাঝে বাস করে, আর আমি শুধু বাইরে থেকে তাকিয়ে থাকি, কখনো তোমার মাঝে বাস করতে পারলাম না। আমারও মন চায় বাবুর মতো তোমার প্রতিটা অস্তিত্বে মিশে থাকতে। নওরিন লজ্জায় আয়াজের হাত ছড়িয়ে দিয়ে বলল, নির্লজ্জ লোক। আয়াস হেসে বলল, নির্লজ্জ তো হবই যখন আমার সামনে পৃথিবীর সবচেয়ে সুন্দরী স্ত্রী দাঁড়িয়ে থাকবে। নওরিন আয়াজের কথা শুনে মুখ লাল করে ফেলল। আয়াস আলতো করে নওরিনের চোখে চুমু দিয়ে বলল, এবার চলো, বেশি কথা বললে আবার বাবু অভিমান করে লাথি মারবে। নওরিন হেসে বলল, সব দোষ বাবুর ওপর দিচ্ছ তাই না? আয়াস মজা করে বলল, কারণ কেউ তো আর আমার কথা শুনে না, তাই বাবুর ওপরই তাই দিচ্ছি। নওরিন হেসে আয়াজের হাত শক্ত করে ধরল, আর আয়াস তাকে বুকে জড়িয়ে ধরে বিছানার দিকে এগিয়ে গেল। 8 মাস পর, এই 8 মাস কেমন করে কেটে গেল বুঝতেই পারিনি। প্রথম দিকে সবকিছু নতুন লাগলো, শরীরের পরিবর্তন, মনের আবেগ, আর আয়াজের অদ্ভুত রকম যত্নশীল হয়ে ওঠা। আয়াজ যে কিনা সারাক্ষণ ব্যস্ত থাকে দেশের দায়িত্ব নিয়ে, সে আমার জন্য এতটা সময় দিল, এতটা কেয়ার করলো, আমি না চাইলেও আবার তার প্রেমে পড়ে গেলাম। আমি জানি আয়াস একজন দায়িত্বশালী মানুষ, সে শুধু আমার স্বামী নয়, সে একজন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের হাজারো মানুষের নিরাপত্তার দায়িত্ব তার কাঁধে। নির্বাচনের সময় তাকে আমি একদমই পাইনি, সারাদিন ব্যস্ত থাকতো, রাতেও কখনো দেরি করে ফিরতো, কিন্তু তবুও যখনই বাসায় আসতো এক মুহূর্তের জন্য আমাকে একা রাখতে দেয়নি। আমার শরীর কেমন, কিছু খেতে ইচ্ছা করছে কিনা, এসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো। প্রথম দিকে যখন বমি হতো আয়াস ভয় পেত, একবার তো একসাথে 4 বার বমি করলাম তার গায়ে। সে প্রতিবার শার্ট বদলাতে গিয়েও পারল না, আমি নতুন শার্টের ওপরও বমি করলাম। আমি ভেবেছিলাম এবার সে হয়তো বিরক্ত হবে, রাগ করবে, কিন্তু আয়াস না, সে কিছুই বলল না, উল্টো আমার কপালে হাত রেখে বলল, আর কষ্ট পাচ্ছ না তো? আমি চুপচাপ তাকিয়ে থাকলাম। এই মানুষটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এটা আমি নিশ্চয়ই জানি। এসব দেখে যারা হাসতে হাসতে বলল, তুমি আসলেই বউ পাগল আয়াস ভাই। আয়াজও হাসলো, কিন্তু মুখ গম্ভীর করে বলল, তুইও একদিন যখন মা হবি তখন বুঝবি মা হলে কত কষ্ট হয়। তখন যদি তোর হাসি থাকে তখন বলিস। যারা হেসে বলল, আমি হাসছি তোমাকে দেখে, এতটা কেয়ারিং স্বামী তো সিনেমাতেও দেখা যায় না। আমি আয়াজের দিকে তাকালাম, সত্যি এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি জানি আমার মন্ত্রী সাহেব শুধু দেশের দায়িত্ব পালন করে না, আমার হৃদয়েরও দায়িত্ব নিয়ে নিয়েছে। আর আমি তো তাকে ভালোবাসতে বাধ্য হয়েছি। আমার বাবুর আব্বুকে ভালোবাসি অনেক অনেক বেশি। আয়াস প্রায় রাজনীতি নিয়ে গল্প বলতো।
কখনো ইতিহাস, কখনো বর্তমান, কখনো আবার ভবিষ্যৎ। তার কথা শুনতে শুনতে আমার সব সময় মনে হয় সে যেন কোনো রাজনীতির বিশেষজ্ঞ। সেদিন আমি আয়নার সামনে বসে চুল খোপা বাঁধছিলাম। আয়াস পাশে বসেছিল, তার প্রিয় বিষয় রাজনীতি নিয়ে গল্প করছিল। আমি মন দিয়ে শুনছিলাম, কিন্তু হঠাৎই সে এমন একটা গল্প শুরু করলো যে আমি হাসতে হাসতে শেষ। একবার এক নেতা বক্তব্য দিতে গিয়ে এমন একটা ভুল করেছে যে পুরো মাঠের মানুষ হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছে। আমি চুলের পিনটা লাগাতে লাগাতে জানতে চাইলাম কি ভুল। সেই নেতা বলতে চেয়েছিল জনগণের জন্য আমি জীবন দিতে রাজি, কিন্তু উত্তেজনার ফলে বলে ফেললো, জনগণ তোমরা জীবন দিতে রাজি হও। আমি চুলের পিন ফেলে দিয়ে হেসে উঠলাম, আরে সত্যি? হ্যাঁ। এরপর কি হলো জানো? এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, বাবারে, আমি তো শুধু চাল ডাল চাইতে এসেছিলাম, জীবন দিতে আসিনি। আমি এত জোরে হেসে উঠলাম যে খোপার পিনগুলো সবগুলো খুলে গেল, চুল এলোমেলো হয়ে গেল। আয়াজ আমাকে দেখে হেসে বলল, দেখলে রাজনীতিতেও হাসির খোরাক দিতে পারে। আমি আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বললাম, তবে গল্প শুনতে শুনতে আমার চুলের অবস্থাও রাজনীতির মতো হয়ে গিয়েছে, গুছাতে গেলে আরো বেশি এলোমেলো হয়ে যাচ্ছে। আয়াস এসে উঠে বলল, তাহলে আমিও তোমার চুলের গুছাতে সাহায্য করি, যেমন আমি দেশের রাজনীতি একদিন গুছাবো। সে আমার খোপার পিন তুলে দিল, আর আমি মুচকি হেসে তার দিকে তাকালাম। সত্যি আয়াস শুধু রাজনীতির গল্প বলার জন্য নয়, হাসির গল্প তৈরি করার জন্য একেবারে পারদর্শী। হঠাৎ আমার খারাপ লাগতে শুরু করলো, মাথাটা ঘুরতে লাগলো, আর তারপর হঠাৎই সবকিছু থেমে গেল, কারণ আমি সোজা আয়াজের গায়ে বমি করে দিলাম। আয়াজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার শার্ট এক মুহূর্তেই নষ্ট হয়ে গেল, গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। আমি বিষণ্ণ মনে তাকিয়ে রইলাম, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। হায় আল্লাহ, আমি তুতলাতে লাগলাম। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আয়াস সে একটু রাগ করলো না, বরং আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি ঠিক আছো তো? শরীর খারাপ লাগছে না তো? আমি মাথা নিচু করে ফিস করে বললাম, সরি, আমি ইচ্ছা করে করিনি। আয়াস হেসে বলল, পাগলি, এসব কি বলো? তুমি অসুস্থ হলে তোমার দায়িত্ব আমার। প্রেগনেন্সির সময় এটা তো স্বাভাবিক, তাই এত লজ্জা পেও না। তারপর সে ধীরস্থিরভাবে নিজের শার্ট খুলে ফেলল, যেন কিছুই হয়নি। আমি তাকিয়ে রইলাম তার দিকে। এই মানুষটার ধৈর্য আর ভালোবাসা এত গভীর যে আমার লজ্জা কমার বদলে আরো বেড়ে গেল। আচ্ছা এবার উঠো, তোমাকে একটু ফ্রেশ করিয়ে দেই। এটা বলে আয়াস আমার হাত ধরে টেনে তুলল। আমি হালকা মাথা নেড়ে রাজি হলাম, আর মনে মনে ভাবলাম, এমন একজন স্বামী পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। আয়াস আমাকে ফ্রেশ করিয়ে রুমে নিয়ে এলো। আমার পুরো শরীরটা দুর্বল লাগছিল, মাথাটা ঝিমঝিম করছিল। আমি ধীরে ধীরে বিছানায় বসলাম। আয়াস আমাকে ফ্রেশ করিয়ে নিয়ে রুমে এলো। আমার শরীরটা দুর্বল লাগছিল, মাথাটা ঝিমঝিম করছিল। আমি ধীরে ধীরে বিছানায় বসলাম, আর আয়াস আমার পাশে বসলো, চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে। আমি কিছু না বলে আয়াজের বুকে মাথা রাখলাম। তার উষ্ণ স্পর্শে যেন সব অস্থিরত্ব মিলে গেল। আয়াস নিঃশব্দে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, নরম হাতে তার বিলি কেটে লাগলো। এখন কেমন লাগছে রূপবতী? তার কণ্ঠে গভীর উদ্বেগ। আমি চোখ বন্ধ করলাম, তার হৃদয়ের স্পন্দন শুনতে শুনতে বললাম, ভালো, তুমি পাশে থাকলে সব ঠিক লাগে। আয়াস একটু গভীর নিঃশ্বাস নিল, যেন আমার কথায় শান্তি পেল। তুমি জানো, যখন তুমি অসুস্থ হও তখন আমার ভীষণ খারাপ লাগে। মনে হয় আমি তোমার কষ্টটা নিজের হাতে তুলে নিতে পারলে ভালো হতো। আমি আয়াজের শার্টটা মুঠো করে ধরলাম, যেন বলতে চাইলাম, এত ভালো কেন তুমি? আয়াজ কথার উত্তর দিল না, শুধু চুপচাপ আমার চুলে বিলি কাটতে লাগলো। তার হাতের নরম ছোঁয়ায়, তার বুকের উষ্ণতা, তার নিঃশ্বাসের স্পন্দন সবকিছুই যেন আমাকে বলে দিচ্ছিল আমি নিরাপদ, আমি ভালোবাসায় ঘেরা। রাত 2টা, আমি এখনো আয়াজের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়েছিলাম। আয়াজ নরম হাতে আমার চুলে বিলি কাটছিল, আর আমি তার উষ্ণতার আরামে ঢলে পড়েছিলাম। কিন্তু হঠাৎই মাথার মধ্যে একটা চিন্তা এলো, আর সঙ্গে সঙ্গে মুখ ফসকে বেরিয়ে গেল, আয়াজ, আচার খাবো। আয়াজ মুহূর্তেই থেমে গেল, আমার দিকে তাকিয়ে বলল, আচার এই সময়? আমি মুখ গম্ভীর করে বললাম, হ্যাঁ এখনই, একদম টক ঝাল আচার চাই। আয়াজ একটু হাসলো, তারপর বলল, আচ্ছা পিচ্ছি, তুমি বসো, আমি এনে দিচ্ছি। কিন্তু এত রাতে কোথায় পাবে? আমি ঠোঁট ফুলিয়ে বললাম, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, তোমার পক্ষে আচার আনা কি কঠিন কাজ? আয়াজ আমার কপালে একটা টুকা মেরে বলল, এই বাচ্চা মেয়ে, ঠিক আছে, দেখি কি করা যায়। তারপর সে উঠে গেল। আমি মিষ্টি একটা হাসি দিয়ে আয়াজকে যেতে দেখলাম। আমি জানতাম সে যাই করুক আমার জন্য আচার আনবে। আমি বিছানায় আরাম করে বসেছিলাম, আর আয়াজ গার্ডের দিয়ে আমার জন্য আচার আনিয়েছে। কাচের বয়েম খুলেই আমি এক চিমটি আচার মুখে দিলাম। মুখে টক ঝাল স্বাদ ছড়িয়ে যেতেই চোখ বন্ধ করে টিপটি হাসি দিলাম। আয়াজ পাশে বসে হাত গুটিয়ে তাকিয়ে রইল, যেন একটা বাচ্চাকে আবিষ্কার করছে। ভ্রু কুঁচকে বলল, তুমি এত আচার খাও কেন? যদি পেট ব্যথা করে?
আমি আয়েশ করে আরেকটা আচার মুখে দিলাম, তারপর মিষ্টি হাসি দিয়ে বললাম হবে না, কারণ আমি প্রেগনেন্ট। আয়াস হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চোখ গুলগুল করে বলল তাতে তো জানি ম্যাডাম, আপনার 8 মাস চলছে, তারপরও যদি বাবুর প্রবলেম হয়। আমি হাসলাম। আয়াজের চিন্তিত মুখটা দেখে ভালোই লাগছিল, যে সব সময় আমার আর বাচ্চার যত্ন নিয়ে এত ভাবে। উফ, কি বলবো আর। আমি আয়াজের দিকে তাকিয়ে বললাম বাবু ভালো থাকবে, চিন্তা করো না। আমি তো আর খারাপ কিছু খাচ্ছি না, কেবল আচারই খাচ্ছি। আয়াস আমার চোখের দিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস নিল। তুমি জানো, তোমার জন্য আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু যদি তোমার বাবুর ক্ষতি হয়, আমি কখনোই নিজেকে মাফ করতে পারবো না। আমি আয়াজের হাত ধরে বললাম আচার খেতে আমার খুব মন চাইছে, আয়াস প্লিজ না করো না। আয়াস গম্ভীর শ্বাস নিল, তারপর বয়ামটা আমার কাছ থেকে সরিয়ে রেখে বলল এই না, আর বেশি খাওয়া যাবে না। বাবুর কিছু হলে আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিব তোমার নামে। আমি হেসে মাথা নিচু করলাম, আর আয়াস আমাকে এক দৃষ্টিতে দেখে মৃদু হাসলো। নিজে মনে বলল পাগলি বউটাকে অসম্ভব ভালোবাসি আমি। আমি আয়াজের কাঁধে মাথা রেখে হাসলাম। সত্যিই তার ভালোবাসার মাঝে থাকলে সবকিছু নিরাপদ মনে হয়। তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং পরবর্তী পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।